এক মিনিট। সাদ্দাম ভাই ক্লাসটুকু রেকর্ড করলে যারা পরে অ্যাটেন্ড করবে তারা পরে এটা শুনে নিতে পারবে। রেকর্ডিং স্টপড। আপনি করেন। সমস্যা নাই ভাই, ঠিক আছে, ওকে। এক মিনিট দাঁড়াও সাদ্দাম ভাই। হ্যাঁ বলেন। আমি হ্যাঁ বুঝি না। আপনি করতে সাদ্দাম Recording in progress. হ্যালো, শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। আসেন, দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে? জি। আচ্ছা, আমাদের আজকের পার্ট প্রাইসিং পড়ছেন, লাস্ট ক্লাসে প্রাইসিং দুটো পার্ট বলছিলাম। একটা হলো যারা যা বলছিলাম এক্সটার্নাল পার্টিকে সেল করলো সেটা আমরা বলছি নর্মাল সেল বোঝায়। আর যখন ইন্টারনাল পার্টি উইদিন দ্য গ্রুপ ইন্টারনাল পার্টি সেল করে তখন সেটা আমরা ট্রান্সফার প্রাইস বলছিলাম লাস্ট ক্লাসে, তাই না? ট্রান্সফার প্রাইস দ্যাট মিনস আমরা যেটা লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম আমরা দ্যাট এরকম লাস্ট ক্লাসে আমরা বলছি এরকম দেখেন এক্সাম খেয়াল করে দেখেন। একটা কোম্পানি মনে করেন একটা কোম্পানি আছে মানে পদ্মা টেক্সটাইল, পদ্মা টেক্সটাইল, আরেকটা করেন বেক্সিমকো টেক্সটাইল, টেক্সটাইল দুটো কোম্পানি। দুটো কোম্পানি পদ্মা টেক্সটাইলের দেখেন খেয়াল করেন দুটো কোম্পানি একটা গ্রুপের আন্ডারে, হ্যাঁ যেরকম একটা গ্রুপের আন্ডারে, এই গ্রুপটার নাম হলো মনে করেন বেক্সিমকো গ্রুপ। গ্রুপ আন্ডারে দুটো কোম্পানি দেখেন, ইনপুট হলো ইনপুট আউটপুট, আউটপুট ইনপুট আউটপুট, আউটপুট ইনপুট হলো কটন, ইম্পোর্টের মনে করেন, ইম্পোর্টেন্ট, আউটপুট হলো ইয়ার্ন, ঠিক আছে? আর ইনপুট হলো ইয়ার্ন, আউটপুট হলো ফ্যাব্রিক্স। এই লাস্ট ক্লাসে এই পর্যন্ত আমি দেখাইছিলাম, তাই না? মনে আছে? ঠিক আছে স্যার। জি স্যার। আচ্ছা, আমরা বলছিলাম এখানে খেয়াল করে দেখেন এই গ্রুপ একটা গ্রুপ হতে পারে, কোম্পানি হতে সমস্যা নেই, হ্যাঁ উইদিন দ্য গ্রুপ বোথ দ্য ইনপুট আউটপুট প্রডিউসিং ইউনিট মেন ইস্যু হলো এই ইনপুট আউটপুট নিয়ে, একটা ইনপুট একটা আউটপুট, ঠিক আছে? এটা ইস্যু নিয়ে, হ্যাঁ এটা নিয়ে একটু ইয়ে করে দিই আমি, এটা নিয়ে অর্থাৎ একটা কোম্পানি দেখেন, একটা কোম্পানি আউটপুট, হ্যাঁ একটা কোম্পানি ইনপুট হিসেবে তৈরি হয়, ঠিক আছে?
এটাই হলো যখন উইন দ্য গ্রুপ দুটো কোম্পানি একটা সেম গ্রুপ আন্ডারে বেসিন আন্ডারে উইন দ্য গ্রুপ একটা কোম্পানি বা একটা ইউনিট তৈরি করতেছে আপনার ইয়ার্ন এবং আরেকটা কোম্পানি একটা ইউনিট তৈরি ইয়ার্নটা ইউজ করতেছে দেখছেন। এখন যে ইস্যুটা আছে দেখেন এই কোম্পানি তাহলে এই দুটো কোম্পানির মধ্যে বায়ার কেটা সেলার কেটা এই দুটো কোম্পানির মধ্যে যা ইনপুট বললাম এই তো বায়ার কে সেলার বায়ার বেক্সিমকো টেক্সটাইল আর সেলার হচ্ছে পদ্মা টেক্সটাইল। ভেরি গুড। অর্থাৎ এটা হলো সেলার। ভেরি গুড। সেলার এগুলো বায়ার। ফাইন। আচ্ছা এখন দেখবেন যে ইস্যুটার প্রবলেমটা হলো দেখেন এই সেলার দেখেন সেলারের কাছে সেলারের কাছে কি ইস্যু আছে দেখেন ইস্যুস সেলার পয়েন্ট অফ ভিউ সেলার এটা হলো where who will be its buyer the buyer কে হবে এর অপশন আছে তার দেখেন অপশন 1 হতে পারে আউটসাইড গ্রুপ ঠিক আছে অপশন 2 ইনসাইড গ্রুপ তার মানে ইনসাইড গ্রুপের নাম তাহলে ইনসাইড গ্রুপ নাম কি কে বায়ার হতে পারে তার ইনসাইড গ্রুপ যে সেল করে বায়ার নাম কি হবে বেক্সিমকো টেক্সটাইল। ভেরি গুড। ইনসাইড সেল করে তাহলে বেক্সিমকো টেক্সটাইল তার বায়ার। ঠিক আছে তাহলে বায়ারের কি অপশন আছে দেখেন বায়ার ইস্যু হলো who will be his supplier তার অপশন দুটো আছে one from outside group আর অপশন 2 আছে from inside ইনসাইড যদি হয় তার সেলার কি হবে তাহলে পদ্মা টেক্সটাইল দেন এটা ক্লিয়ার সবার? জি স্যার। না এটা ক্লিয়ার হয় তাহলে ইস্যু হলো খেয়াল করে দেখেন ইয়াটা ডাইলেমা জিনিসটা যেটা ট্রান্সফার প্রাইসিং বলতে হবে ট্রান্সফার প্রাইসিং তাহলে এটা কোনটা ট্রান্সফার প্রাইসিং এখানে ইনসাইড আমরা বলতে উইন দ্য গ্রুপ যে সেল হয় হ্যাঁ এই যে উইন দ্য গ্রুপ অপশন 2 উইন দ্য গ্রুপ প্রশ্ন দুটো হ্যাঁ নাম্বার 1 কোশ্চেন 2 কোশ্চেন whether there will be internal buy and sell হবে কিনা এই যে প্রশ্ন বললাম ইন্টারনাল বাই সেল হবে কিনা মানে এটা কি বুঝতে পারছেন কে কার কাছে এটা কে কার কাছে বাই সেল করবে মানে কি স্যার পদ্মা থেকে বেক্সিমকো হ্যাঁ তার মানে পদ্মা টু বেক্সিমকো হবে কিনা এটাই পদ্মা টু বেক্সিমকো তো পদ্মা থেকে বেক্সিমকো বাই সেল হবে কি হবে না দ্যাট ইজ ওয়ান কোশ্চেন নাম্বার সেকেন্ড কোশ্চেন হলো ইফ ইয়েস যদি হয় তাহলে
what will be the price? এই প্রাইসটার নামটাই হলো ট্রান্সফার প্রাইস। প্রাইস, মানে প্রাইস কত হয় যদি ইন্টারনাল বাই সেল হয়, এটার নাম হলো ট্রান্সফার প্রাইস। জি স্যার। এই দুইটাই হলো আমাদের এখন শেখার বিষয়। হ্যাঁ, ট্রান্সফার প্রাইস বলতে বোঝায় ইন্টারনাল দুটো কোম্পানির মধ্যে যদি বাই সেল গ্রুপ, সেম গ্রুপ যার কন্ট্রোল আছে সেম গ্রুপের আন্ডারে, দুটো ইউনিট হতে পারে, কোম্পানি হতে সমস্যা নাই। হ্যাঁ, বাট দে আর ইন্ডিপেন্ডেন্ট, মাথায় রাখবে দে ইন্ডিপেন্ডেন্ট কোম্পানি অথবা ইউনিট। হ্যাঁ, এবং উইদিন দ্য সেম কন্ট্রোল গ্রুপের আন্ডারে। প্রশ্ন একটাই যে দুটোর মধ্যে বাই সেল হবে কি হবে না, এন্ড নাম্বার 2 যদি হয় হোয়াট উইল বি দ্য প্রাইস, যে প্রাইসটাই বলি আমরা ট্রান্সফার প্রাইস। বলেন এর পর্যন্ত কার প্রশ্ন আছে কিনা ট্রান্সফার প্রাইসের? যে যেটা কোশ্চেন সলভ আমরা করবো আজকে, হ্যাঁ দুটো সলভ করবো। নাম্বার 1 সলভ করার আগে এটুকু কারো প্রশ্ন আছে কিনা, পরে আর প্রশ্ন করবেন না। কিন্তু আমি জাস্ট সিনারিওটা বললাম, এটা হলো ট্রান্সফার প্রাইসের সিনারিও। তারপর আমরা দুইটা কোশ্চেন যেটা বললাম, যে একটা হবে কি হবে না, এর নাম্বার 2 হলে কোন প্রাইস হবে, তার ট্রান্সফার প্রাইস কত হবে, এই দুইটাই আমরা সলিউশন করবো আজকে। ঠিক আছে, তো বলেন সিনারিওটা, ট্রান্সফার প্রাইসিং সিনারিওটা সবার ক্লিয়ার কিনা? পরে প্রশ্ন করবেন, এটা নিয়ে প্রশ্ন করবেন না পরে। বায়ার সেলার বলেন। জি স্যার, ক্লিয়ার। বলেন এই পর্যন্ত, নাহলে পরে আর রিপিট করবো না। ঠিক আছে, তাহলে আর প্রশ্ন নাই কোনো? ঠিক আছে, আগাবো। বলেন স্যার আগান স্যার। জি স্যার আগান। সাউন্ডগুলো ক্লিয়ার না কেন, বুঝলাম না কিছু। স্যার শুনতেছি তো, আগান। আপনারা শুনতে পারেন আমার কথা? জি জি স্যার স্পষ্ট। আমরা ঠিক আছে। ক্লিয়ার শুনতে পাচ্ছি আপনাকে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, ফাইন, ওকে। এখন এই দুটো প্রশ্ন, হ্যাঁ এই দুটো প্রশ্ন সলভ করতে হলে, হ্যাঁ আমাদের কিছু প্রিন্সিপাল বুঝতে হবে। স্ট্রেট ফরওয়ার্ড, আগে প্রাইসিং এর মতো না, বুঝছেন? প্রিন্সিপাল বুঝতে হবে। দেন প্রিন্সিপাল গুলো আমি ইয়েতে দিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখা যায় না? হ্যাঁ দেখা যাচ্ছে। যাই বুঝালাম, ডেফিনেশন দেন কি বলছে। A transfer price is the price at which goods or services are transferred between different units of the company. The definition বলছে, আমি এক্সাম্পল দিলাম, ঠিক আছে? বুঝছে? ডেফিনেশন মিলছে? বলেন। জি স্যার মিলছে। যেমন একটা সেম কোম্পানি দুটো ইউনিটের মধ্যে বাই সেল প্রাইস, একটা কোম্পানি হতে পারে, দুটো ডিফারেন্ট কোম্পানি হতে পারে, সেম গ্রুপ, আর তার মানে কন্ট্রোল থাকবে সেন্টার একটা ইয়ের সাথে। দুটো ইউনিট হতে দুটো কোম্পানি হতে পারে, সেম কোম্পানি দুটো ইউনিট হতে পারে, অথবা দুইটা সেপারেট কোম্পানি হতে পারে, বাট দে আর ইন্ডিপেন্ডেন্ট রেসপন্সিবল সেন্টার। মাথায় রাখতে হবে, দে আর ইন্ডিপেন্ডেন্ট রেসপন্সিবল সেন্টার। ঠিক আছে? আচ্ছা, যে বেসিক টু কোশ্চেন যেটা বললাম আমি, whether there will be transfer of goods and services internally, if yes, what will be the price? এই দুটো কোশ্চেন আগে বলছি, ক্লিয়ার? কোশ্চেন দুটো জি স্যার। কি করতে হবে, কি বুঝতে হবে, এই দুটো প্রশ্ন আমাদের অ্যান্সার করবে, এই করা লাগবে। ক্লিয়ার তো? জি স্যার। আচ্ছা ফাইন। আচ্ছা তাহলে আমি ডেফিনেশন বুঝলাম, এবং কোশ্চেন আমাদের কি করতে হবে সেটা আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, আসেন বেসিক। তাহলে ট্রান্সফার প্রাইস স্ট্রেট ফরওয়ার্ড আমাদের প্রাইসিং মতো না, এটা বেসিক কিছু প্রিন্সিপাল, কি থিওরি বুঝতে হবে আমাদেরকে। বেসিক প্রিন্সিপাল, তিনটা প্রিন্সিপাল, যে প্রাইস এই দুটো কোশ্চেন অ্যান্সার করতে হলে তিনটা প্রিন্সিপালটা মাথায় রাখতে হবে। তিনটা প্রিন্সিপালটা সময় চিন্তা করতে হবে। তার মানে তিনটা প্রিন্সিপাল মিট করতে হবে। কি তিনটা প্রিন্সিপাল? নাম্বার 1, প্রমোট ডিভিশনাল অটোনমি। প্রমোট ডিভিশনাল অটোনমি, এটা মানেটা কি দেখেন, আপনাদের বুঝাচ্ছি আপনাদেরকে আমি। প্রমোট ডিভিশনাল অটোনমি মানে হলো
প্রমোট ডিভিশন অটোনমি মানেটা কি? এটা মানেটা হলো দেখেন এখানে দুটো ডিভিশন বা দুটো কোম্পানি ইউনিট পদ্মা বেসিমকো। আমি আগেই বলছিলাম দুটো কোম্পানি বা দুটো ইউনিট মাস্ট বি ডিফারেন্ট রেসপন্সিবিলিটি সেন্টার, বোথ আর রেসপন্সিবিলিটি সেন্টার, ঠিক আছে? এটা আইদার প্রফিট রেসপন্সিবিলিটি সেন্টার হবে, আইদার প্রফিট সেন্টার or প্রফিট সেন্টার হতে পারে, রেসপন্সিভ ইনভেস্টমেন্ট সেন্টার হতে পারে, যেটা কমার্শিয়ালি পারফরমেন্স মেজার করা যায় তার, ঠিক আছে? হ্যাঁ, বা কস্ট বা ইয়ে হতে পারে, রেভিনিউ সেন্টার হতে পারে, সমস্যা নেই। তো মোস্ট লাইকলি বুঝছেন, মোস্ট লাইকলি এটা হবে প্রফিট ইনভেস্ট সেন্টার। দেখেন পদ্মা এন্ড বেসিমকো দুটাই বলতে রেসপন্সিভ সেন্টার। মানেটা কি? মানে হলো দুটো রেসপন্সিভ সেন্টার, অর্থাৎ দুটোরই পারফরমেন্স ইভ্যালুয়েশন হবে ইয়ার এন্ডে, কোনটা প্রফিট করলা কত করলা, হ্যাঁ, এবং তোমার আরওআই কত, এই পারফরমেন্স ইভ্যালুয়েশন দুটোই হবে। যেহেতু দুটো ইন্ডিপেন্ডেন্টলি পারফরমেন্স ইভ্যালুয়েশন হবে, তাই হবে কি প্রত্যেক ডিভিশন পদ্মা এন্ড বেসিমকো ডিভিশন মধ্যে কোম্পানি, দুটো কোম্পানি তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ইন্ডিভিজুয়ালি দেওয়া আছে। অর্থাৎ পদ্মা কোথায় সেল করবে বা কোথায় সেল করবে, কত দামে সেল করবে, ওটা তার ক্ষমতা পদ্মাকে দেওয়া আছে। সিমিলার ওয়েতে বেসিমকো যেহেতু সেপারেট ডিভিশন, সেপারেট আপনার সেন্টার, বেসিমকোরও আপনার ক্ষমতা দেওয়া আছে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, ডিভিশন অটোনমি মানে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে যে কোত্থেকে বাই করবে, কত টাকা বাই করবে, কোন প্রাইসে বাই করবে। এই দুটোই দিলে তার মানে এটার যেমন বাইসেল করার ক্ষমতা তাকে দেওয়া আসছে, সিমিলার ওয়েতে এটাকেও বাইসেল করার দেওয়ার ক্ষমতা তাদের দেয়া আছে। এটাকে বলে ডিভিশনাল অটোনমি বলে। অর্থাৎ তাদের ডিভিশন অটোনমি মানে হলো যার ডিভিশন কোম্পানি ওন সিদ্ধান্ত নিজে নিতে পারবে, নিতে নেওয়ার ক্ষমতা দেয়া আছে। ক্লিয়ার প্রিন্সিপালটা ডিভিশন অটোনমি? আরেকবার বলবেন প্লিজ। আইবা বললাম ডিভিশন অটোনমি মানে হলো আপনার দুজনেরই, মানে দুটো কোম্পানি যারা ইনভলভ আছে, দুটো কোম্পানি বা দুটো ইউনিটেরই আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে স্বাধীনভাবে। অটোনমি মানে স্বাধীনতা, স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে। অর্থাৎ পদ্মা টেক্সটাইল কোথায় সেল করবে, হ্যাঁ, বাই সেল কোথায় করবে, কাটটা করবে বা কোন প্রাইসে করবে, এটা ক্ষমতা পদ্মাকে দেয়া আছে। সিমিলার ওয়েতে বেসিমকেও যেমন বাই সেল করে, ওরও কিন্তু তার এফডি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাকে দেয়া আছে। অটোনমাস স্বাধীনভাবে সিদ্ধান্ত কোথাতে চাপে দেওয়া হয় না। এটাকেই বলে ডিভিশনাল অটোনমি। ডিভিশনাল অটোনমিকে আপনার অক্ষুণ্ণ রাখতে হবে। বলেন স্যার, তার মানে হচ্ছে বেসিমকো টেক্সটাইল পদ্মাতেই কিনতেও পারে, নাও কিনতে পারে। যদি তার সাথে রেট ম্যাচ করে তাহলে কিনবে, রেট ম্যাচ করলে তার থেকে বাইরে থেকে সোর্স করবে। হ্যাঁ, রাইট, ভেরি গুড। সিমিলার হচ্ছে পদ্মাও সে ইচ্ছা করলে বেসিমকোকে বিক্রি করতে পারে, বাইরে বিক্রি করতে, কোথায় বিক্রি করবে, কোন প্রাইস বিক্রি করবে, কোথায় বা কোন প্রাইস বিক্রি করবে, সেই সিদ্ধান্ত তার নিজের। জি স্যার, বুঝতে পারছি। ক্লিয়ার? আচ্ছা, ফাইন। তার মানে এই যে ডিভিশন অটোনমি খর্ব করা যাবে না। অর্থাৎ আপনি পদ্মা বেসিমকোকে সেল করবে, কিনবে না বেসিমকো পদ্মা বেসিমকো সেল করবে, না বেসিম পদ্মা বিক্রি করবে, এটা কিন্তু উপর থেকে বেসিমকো গ্রুপের মানে উপর থেকে চাপিয়ে দিতে পারবে না। চাপিয়ে দিলেই কিন্তু ডিভিশন অটো নষ্ট হয়ে যাবে, বুঝছেন? তাহলে অর্থাৎ প্রাইসিং ঠিক করার সময় এই প্রিন্সিপাল মাথায় রাখতে হবে, অর্থাৎ কোনো প্রাইস চাপিয়ে দেওয়া যাবে না। ক্লিয়ার? সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যাবে না, ঠিক আছে? জি স্যার। সেকেন্ড প্রিন্সিপাল বুঝলাম, not prejudice to the measurement of divisional performance। হ্যাঁ, এমন কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না, যেটা আমরা বলছিলাম যেহেতু প্রত্যেক ডিভিশন পদ্মা বেসিমকো দুটো সেপারেট ডিভিশন, সেপারেট কোম্পানি, ইয়ার এন্ডে যে তাদের পারফরমেন্স মেজারমেন্ট করা হয়, তাই না? যেমন যে প্রফিট সেন্টার হয়, প্রফিট সেন্টার হইলে প্রফিট কত হয়েছে না হয়েছে সেটা কিন্তু পদ্মার যে এমডি তাকে জবাবদিহি করা লাগে। সিমিলার ওয়েতে
বেসিমকোর ইয়ারলি যে বেসিমকোর এমডি যিনি আসছেন বা সিইও আছে তাকে কিন্তু তার প্রফিট বা রিটার্ন ইনভেস্টমেন্ট নিয়ে জবাবদিহি করা লাগে। আর তার যে পারফরমেন্স, কমার্শিয়াল পারফরমেন্স যেটা আছে, তার পারফরমেন্সটা অলওয়েজ কমার্শিয়ালি আপনার ইভ্যালুয়েট করা হয়। প্রফিট সেন্টার হলে প্রফিট কত আপনার টেস্ট করতে হয়, ইনভেস্টমেন্ট সেন্টার হলে রিটার্ন আরো আই আরো ই কত হয়, এগুলো কিন্তু আপনার দুটোরই কিন্তু আপনার মেজারমেন্ট করা হয়, যেহেতু তার প্রফিট সেন্টার ইনভেস্টমেন্ট সেন্টার মেজারমেন্ট করা হয়। সুতরাং এমন কোনো প্রাইস আপনার করা যাবে না, এমন কোনো প্রাইস যাতে করে যাদের পারফরমেন্সের মধ্যে পদ্মা বা বেক্সিমকো দুটো পারফরমেন্সের মধ্যে ইম্প্যাক্ট পড়ে। ক্লিয়ার? সেকেন্ড প্রিন্সিপাল কথা বলে না কেন? সেকেন্ড প্রিন্সিপাল যে বললাম, ক্লিয়ার? সেকেন্ড প্রিন্সিপালটা কেউ যে কথা বলে না, শুনতে পারেন না আমার কথা? হ্যাঁ, ক্লিয়ার স্যার। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড প্রিন্সিপাল তার মানে প্রথম প্রিন্সিপাল হলো আপনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খর্ব করা যাবে না। প্রথম প্রিন্সিপাল অটোনমি মানে হলো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খর্ব করা যাবে না। সেকেন্ড প্রিন্সিপালটা হলো তাদের পারফরমেন্সে এমন কোনো প্রাইস ঠিক করা যাবে না যাতে করে তাদের প্রফিটে পারফরমেন্সে অ্যাডভার্স ইম্প্যাক্ট পড়ে। সেকেন্ড প্রিন্সিপাল ক্লিয়ার? দুটো প্রিন্সিপাল। ক্লিয়ার স্যার। থার্ড প্রিন্সিপাল, হ্যাঁ, থার্ড প্রিন্সিপাল হলো গোল কনগ্রুয়েন্স। বলে গোল কনগ্রুয়েন্স, গোল কনগ্রুয়েন্স মানে হলো strive for overall corporate profit maximization. Strive for overall profit maximization. About corporate, এটাই বলে গোল কনগ্রুয়েন্স। মানে এটা কি বলতে পারবেন মানে কি বেশি? Strive for overall profit maximization মানে কি বলতে পারবেন? দুইটা কোম্পানি একসাথে প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য কাজ করবে না, এটা তো আপনার দুই নাম্বার প্রিন্সিপাল হলো। দুই নাম্বার যেটা বলছেন সেটা বলছেন, সেটা হলো দুই নাম্বার প্রিন্সিপালটা। একটা সেটা দুই নাম্বার প্রিন্সিপাল হলো যেটা বললেন আপনি, প্রিন্সিপাল 2, এটা সেটা না। মানে হলো খেয়াল করে দেখেন, ওভারঅল কর্পোরেট তার মানে কি? গ্রুপের বলছে, গ্রুপের প্রফিট। অর্থাৎ পদ্মা যদি 100 কোটি প্রফিট করে, বেসিমকো যদি মনে করেন 200 কোটি প্রফিট করে, ওভারঅল প্রফিট কত হলো আপনার? 300 কোটি টাকা। ওভারঅল 300 কোটি, রাইট? এটাই বুঝছি। দুই নাম্বার প্রিন্সিপালটা এটা ইন্ডিভিজুয়াল 100 200, ঠিক আছে। আর 3 নাম্বার প্রিন্সিপাল হলো এটা না, যে দুটো মিলায়া আর গ্রুপের পুরো গ্রুপের প্রফিট যাতে ম্যাক্সিমাইজ হয়, হ্যাঁ, এটাই 3 নাম্বার প্রিন্সিপাল। ফুল গ্রুপের প্রফিটটা ম্যাক্সিমাইজ হওয়া লাগবে। অর্থাৎ 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, 3টা প্রিন্সিপাল ক্লিয়ার সবার? ক্লিয়ার স্যার। দেন 3 নাম্বার প্রিন্সিপাল, হ্যাঁ, সরি 3 নাম্বারটা একটু একবার বলুন না প্লিজ। বলছি না, 3 নাম্বার। 2 নাম্বার হলো not periodic to the performance কি বলছে? measurement of divisional 3 নাম্বার। আর 3 নাম্বার হলো 1 নাম্বার কি ছিল? ডিভিশন টার্ম। এই ছিল 1 নাম্বার ডিভিশন টার্ম। তার মানে এটা 2 ডিভিশন অটোনমি স্বাধীন আছে, আর যা যা সিদ্ধান্ত 22 সিদ্ধান্ত নিয়ে নেবে 1 নাম্বার।
ঠিক আছে 2 নম্বর প্রিন্সিপালটা হলো যে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যাতে করে পদ্মা টেক্সটাইল বেসিক টেক্সটাইল পারফরম্যান্স ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স তারপর এর পারফরম্যান্স এটা ঠিক আছে আর এর পারফরম্যান্স এটা ইন্ডিভিজুয়াল পারফরম্যান্সে কোনো ইম্প্যাক্ট না পড়ে ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স ঠিক আছে আর 3 নম্বর প্রিন্সিপাল হলো টোটাল গ্রুপ পারফরম্যান্স অর্থাৎ টোটাল গ্রুপ পারফরম্যান্স এটা this one group as this is group as the group as এটা হলো 2 নম্বর প্রিন্সিপাল ঠিক আছে আর এটা হলো 3 নম্বর প্রিন্সিপাল দেন আর ক্লিয়ার কেন দেখেন 1 2 3টা প্রিন্সিপাল ক্লিয়ার কিনা বলেন স্যার ক্লিয়ার স্যার একটা প্রিন্সিপাল এটা 22 এর কোথায় করবে 22 এর কোথায় করবে এক নাম্বার যে নাম্বার 1 প্রিন্সিপাল এটা ঠিক এটারও 22 এর কোথায় করবে 22 এর কোথায় করবে সিদ্ধান্ত এটা এই যে 22 এর সিদ্ধান্ত নিজে নেবে যা যাচ্ছে ঠিক আছে 2 নাম্বারটা হলো ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স এই পদ্মা পারফরম্যান্স যেটা 100 টাকা হ্যাঁ এটা 100 টাকা ইন্ডিভিজুয়াল পারফরম্যান্সে আপনার এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স ইম্প্যাক্ট পড়ে 3 নম্বর পারফরম্যান্স হলো টোটাল কনগ্রুয়েন্স টোটাল প্রফিট টোটাল আপনি দুইটা মিলে প্রফিট হলো কত 300 দিস ইজ কল্ড গোল কনগ্রুয়েন্স অর্থাৎ এমন ভাবে সিদ্ধান্ত নেওয়া লাগবে যাতে করে ওভারঅল প্রফিট ম্যাক্সিমাইজ হবে দেন 3টা প্রিন্সিপালটা আমি চার্ট দেখাই দিচ্ছি আমি ক্লিয়ার কিনা সবাই বলেন 3টা প্রিন্সিপাল বলেন 3 প্রিন্সিপাল ক্লিয়ার জি স্যার ক্লিয়ার মানে বলবেন না বলেন রিপিট করেন এখানে মাথা রাখতে হবে হ্যাঁ এই 3টা প্রিন্সিপাল আপনার ট্রান্সফার প্রাইসিং যে দুই সিদ্ধান্ত দুটো ইন্টারনাল ট্রান্সফার হবে কি হবে না এন্ড নাম্বার 2 হলে কোন প্রাইস হবে এই দুটো কোশ্চেন অ্যানসার করার সময় আপনাকে 3টা প্রিন্সিপাল একসাথে মাথায় রাখা লাগবে মাথায় প্রিন্সিপাল মাথায় রেখে আপনি সিদ্ধান্ত নেওয়া লাগবে ঠিক আছে তুমি মাথা শিখতে লাগবে এখন যে প্রবলেম আছে 3 প্রবলেম ট্রান্সফার প্রাইসিং 3টা প্রবলেম আছে তিনটা প্রবলেম আছে কি প্রবলেম 3টা প্রিন্সিপাল নিয়ে যে 3টা প্রিন্সিপাল অনেক সময় কন্ট্রাডিক্টরি সিদ্ধান্ত আসে 3টা প্রিন্সিপাল যদি আপনি একসাথে কাজ করতে চান হ্যাঁ কন্ট্রাডিক্টরি আপনার সিদ্ধান্ত আসে কি প্রবলেম এই প্রবলেমগুলো কি আসছে দেখেন প্রথম কোশ্চেনে বললাম যে মেইনটেইন রাইট লেভেল ডিভিশন অটোনমি মানে প্রথম যে আপনার এটা এই প্রিন্সিপালটা এই প্রিন্সিপাল নিয়ে ডিভিশন অটোনমি যদি রাখতে চান তাহলে কি প্রবলেম হতে পারে কোথায় কনফ্লিক্ট দেখা যেতে পারে ডিভিশনাল অটোনমি হ্যাঁ যদি থাকে তখন যে প্রবলেমটা হয় ডিসফাংশনাল যে প্রবলেমটা আছে ডিসফাংশনাল প্রবলেমটা হয় প্রবলেমটা ডিসফাংশনাল বলে টার্মটা খেয়াল করেন ডিসফাংশনাল ডিসিশন হতে পারে যে প্রবলেমটা হয় তার মানে আপনি যে ডিভিশনাল অটোনমি দিয়ে বলছেন বেসিক কোন পদ্মা কার কাছে বাইসেল করবে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ইন্ডিভিজুয়ালের হ্যাঁ এই এজেন্ট ক্ষমতা থেকে অনেক সময় কারণে ডিসফাংশনাল আপনার ডিসিশন হতে পারে তাহলে প্রশ্ন ডিসফাংশনাল ডিসিশনটা কি হ্যাঁ ডিসফাংশনাল ডিসিশন মানেটাই হলো যেটা আপনার এই পরস্পর বিরোধী অর্থাৎ ক্ষতিকারক যে সিদ্ধান্তটা ওভারঅল কোম্পানির ক্ষতিকারক ওভারঅল গ্রুপ ক্ষতিকারক এতে পারে ডিসফাংশনাল অকার্যকর সিদ্ধান্ত হতে পারে কিরকম ধ্যান মনে করেন দেন এই যেহেতু আপনার বেসিং করে ইয়ার্ন লাগবে ফ্যাব্রিক্স লাগবে ইয়ার্ন লাগবে তাই তো এখন অনেক সময় দেখেন মার্কেটে দেখেন ইয়ার্নের হয়তো সংকট দেখা দিয়েছে মার্কেটে হ্যাঁ
ইয়ার সংকট দেখা দিচ্ছে। সংকট দেখা দেওয়াতে পদ্মা করলো কি, সে তার নিজের বেনিফিটের একটা ইয়া মার্কেট রাখার জন্য সমস্ত ইয়ার্ন করলো কি মার্কেট সেল করে দিল, আউটসাইড সেল করে দিল। যে ইন্টারনালি বেশি সেল করলো না ইয়ার্ন, ইয়ার্নটাকে বেশি সেল করলো না করাতে বেশি প্রোডাকশন হ্যাম্পার হলো, যেহেতু মার্কেটে ক্রাইসিস আছে, হ্যাম্পার হতে প্রোডাকশন কমে গেল। কমে যাওয়াতে কি লাভ হলো লস হলো গ্রুপের? লস হবে। এটাই হলো ডিসফাংশনেশন। ওভারঅল যেটা বললাম গোল কনগ্রুয়েন্স, ওভারঅল যেহেতু বেসিম করে প্রোডাকশন বন্ধ হয়ে যাওয়াতে হয়তো এখান থেকে পদ্মা কিছু বেশি লাভ করছে, বাট বেসিম কোর প্রোডাকশন বন্ধ হয়ে যাওয়াতে ওভারঅল প্রফিট যা 300 হওয়ার কথা ছিল, ওভারঅল প্রফিটটা কমে যাবে, গোল কনগ্রুয়েন্স হবে না। এইটাকেই বলে ডিসফাংশনেশন। সিদ্ধান্ত নিল পদ্মা, যে সিদ্ধান্ত নিল যে ইন্টারনালি সেল করবে না, তাই সিদ্ধান্তের কারণে পুরো গ্রুপের প্রফিটে ইম্প্যাক্ট করলো। হ্যাঁ, যেহেতু তার অটোনমি আছে, সিদ্ধান্তটা ক্ষমতা আছে, সিদ্ধান্ত ক্ষমতা নিয়ে সেই কাজটা করলো। এই কাজ করাতে আপনার ওভারঅল কোম্পানি ক্ষতিগ্রস্ত হল, ওভারঅল গ্রুপ ক্ষতিগ্রস্ত হল। এই তো এটাকে বলে ডিসফাংশনেশন। ডিভিশন অটোনমি থাকাতে ডিসফাংশনেশন হতে পারে। ক্লিয়ার কিনা এটা? ডিসফাংশনেশন ক্লিয়ার? কথা বলেন না, বুঝলাম না। শুনতে আমার কথা শোনা যায় না নাকি? শোনা যায় আমার কথা? শোনা যায়। কথা বলেন না কেন? না হলে কি বলবেন না ঠিক আছে আগাই আমরা। ডিসফাংশনাল ডিসিশন হতে পারে, ঠিক আছে নাম্বার 1। আচ্ছা, ডিসফাংশনাল ডিসিশন এই যদি হয় অনেক সময় হয় কি, এটা সলিউশনটা কি হতে পারে? সলিউশন হতে পারে অনেক সময় কি সেন্ট্রাল গ্রুপ, মনে করেন উপরে গ্রুপ বসে আসছে, সেন্ট্রাল ম্যানেজমেন্ট। অনেক সময় সেন্ট্রাল ম্যানেজমেন্ট এই ক্ষেত্রে ইন্টারফেয়ার ঠিক করে না, মানে মেডিওকেয়ার হিসেবে কাজ করে। কখনো যেহেতু আমাদের আছে কি বলে ইন্ডিপেন্ডেন্স দেওয়া আছে, অটোনমি দেওয়া আছে, সুতরাং উপর থেকে বেশি গ্রুপ কিন্তু বা সামান্য বলতে পারবে না তুমি এখানে সেল করো বা এই প্রাইস সেল করো। হ্যাঁ, কিছু অনেক সময় যখন দেখা যায় ডিসফাংশন হচ্ছে, তখন মিডিওকেয়ার হিসাবে, অর্থাৎ তাদের এই মিডিওকেয়ার হিসাবে সেন্ট্রালি স্লাইটলি ইন্টারফেয়ার করে না, বাট সেন্ট্রাল কন্ট্রোল আছে, তার কিছু চেষ্টা করে দুজনের মধ্যে ইয়া করতে, কি বলে এই দুজনের মধ্যে প্রবলেমটা সলভ করা যায়, ওটা চেষ্টা করে গ্রুপ, চেষ্টা করে। অর্থাৎ সেন্ট্রাল গ্রুপ যেটা বলে, সেন্ট্রাল গ্রুপ কিছুটা তাদের কন্ট্রোল যেহেতু আছে, কিছু কন্ট্রোল আছে, তাই তারা স্লাইটলি ইন্টারফেয়ার করে না, বাট চেষ্টা করে তাদের এখানে ইয়ে করতে, স্টেপ ইন করতে, যাতে করে ওভারঅল প্রফিট ক্ষতিগ্রস্ত না হয়, ওভারঅল গ্রুপ ক্ষতিগ্রস্ত না হয়। ক্লিয়ার? ডিসিশন হইলে কি করতে হয়? সেন্ট্রালকে মানে মূল কোম্পানিকে, গ্রুপকে এখানে ইয়ে করতে হয়, কি কথা মধ্যস্থ করা লাগে। ক্লিয়ার? বলেন। জি স্যার। স্যার এখানে কি তাহলে আমরা প্রত্যেকটা সময়ই কোনো কিছু সেল করার আগে আমাদের সেন্ট্রাল গ্রুপকে ইনফর্ম করব যে আমাদের এই প্রফিটে সেল হচ্ছে? না, সেন্ট্রাল গ্রুপে ইনফর্ম কেন করবেন আপনি? ইনফর্ম করতে আপনার ইন্টারনাল অটো নষ্ট হয়ে যাবে। যখন প্রবলেম হয় তখনই কিন্তু সেন্ট্রাল অথরিটি আপনি চেষ্টা করে দুজনের মধ্যে মধ্যস্থতা করার জন্য, প্রবলেম হয় তখন, ঠিক আছে? আপনার সেন্ট্রালে সবসময় বলা দরকার নেই এটাকে। ডিভিশন পারফর্ম মেজর ফেয়ারলি। ডিভিশন পারফরম্যান্স মেজার ফেয়ারলি, এখানে কনফ্লিক্ট দেখা যায় 2 নাম্বার, নো নট প্রেজুডিস টু দ্য মেজারমেন্ট অফ ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স। হ্যাঁ, যেহেতু দুটো ইন্ডিভিজুয়াল কোম্পানি পদ্মা এন্ড বেসিমকো দুজনেই করে কি তারা চেষ্টা করে তার প্রফিটটা ম্যাক্সিমাইজ করতে। হ্যাঁ, অর্থাৎ পদ্মা যখন ব্যবসা করে তখন সে কখন চিন্তা করে না যে আমার কারণে সে তার প্রফিটই দেখবে, সে প্রফিট দেখবে। সে ট্রান্সফার করার ক্ষেত্রে
আপনার বেসিমকোর প্রফিট হইল কি হইল না, বেসিমকোর বেসিমকোর দিকটা সে খেয়াল কখনো করবে না। কারণ যার যার ওন প্রফিট। সিমিলার ওয়েতে বেসিমকো যখন আপনার ইয়া করে, বেসিমকো যখন আপনার বাই করে, তখন বাই করার সময় চিন্তা করে যেখান থেকে কম পাবে সেখান থেকে বাই করবে। সে যখন যদি বাইরের থেকে কম প্রাইস পায় সে বাইরে থেকে কমে কিনবে। হ্যাঁ, অথবা যখন দেখে বাইরে পাওয়া যায় না তখন সে চেষ্টা করবে কি পদ্মারে ইনফ্লুয়েন্স করা যাবে। হ্যাঁ, যে বেশি উপরে গ্রুপে বলবে পদ্মা বলে দাও আমায় মাল দেওয়ার জন্য। হ্যাঁ, যে যার প্রফিট দেখে, যে প্রফিট দেখাতে অনেক সময় যে প্রফিট দেখা দেয়। একটা যেটা আমরা বললাম ডিভিশন অটোনমি থাকার কারণে যার পয়েন্ট মেজারমেন্টে হয়, যার জন্য কনফ্লিক্ট দেখা দেয়। যে যার প্রফিট দেখে, এই জন্য কখনো কিন্তু এই টাকার প্রাইস ফিক্সড প্রাইস কখনো হয় না, নর্মালি নেগোশিয়েটেড প্রাইস সেট হয়, কিন্তু নর্মালি নেগোশিয়েটেড প্রাইস। এই প্রবলেমের কারণে, এই প্রবলেমের কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রে দুই ডিভিশনের মধ্যে নেগোশিয়েট হয়ে প্রাইস ঠিক হয়। ঠিক আছে, এটা নেগোশিয়েটেড প্রাইস বলে। Third is the problem, ensuring corporate profit maximization by goal congruence. 3 নাম্বার যেটা বলবে গোল কনগ্রুয়েন্স, এটা বল 3 নাম্বারটা বললাম, এটা বললাম গোল কনগ্রুয়েন্স প্রিন্সিপালটা। গোল কনগ্রুয়েন্স। থার্ড, এটা হলো বেশি প্রবলেম হয় যেহেতু ডিভিশন অটোনমি রাখতে যাইয়া ম্যাক্সিমাম ক্ষেত্রে গোল কনগ্রুয়েন্সটা হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে। হ্যাঁ, এই দুটো একসাথে করা যায়, বাট এই তিনটা একসাথে করা বেশি ডিফিকাল্ট হয়ে যায়। কারণ হলো যেহেতু সে ডিভিশন অটোনমি আছে আর পারফরমেন্স ইন্ডিভিজুয়ালি আপনার মেজারমেন্ট করা লাগে, তাই ওভারঅল প্রফিট অনেক সময় নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। তার কারণে সময় পদ্মা টেক্সটাইল নিজের পয়েন্ট ম্যাক্সিমাইজ করার জন্য সে বেসিমকে সেল করে না। অনেক সময় বেসিমকে তার পয়েন্ট ম্যাক্সিমাইজ করার জন্য পদ্মা থেকে হয়তো বাই করে না, বাইরে বাই করে। হ্যাঁ, এই যে তার ডিসফাংশন ডিসিশন, তার ইন্ডিপেন্ডেন্ট অটোনমি তার পয়েন্ট ম্যাক্সিমাইজ করার জন্য হয়, তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে গোল কনগ্রুয়েন্স বা ওভারঅল প্রফিট ম্যাক্সিমাইজ হয় না ম্যাক্সিমাম ক্ষেত্রে। These are 3 type of problem with 3 principle. বলেন কার প্রশ্ন আছে কিনা? 3টা প্রিন্সিপাল কি প্রবলেম হয় আমরা বলে দিলাম। এগুলো কিন্তু প্রচুর এমসিকিউ আসতে পারে এখান থেকে, তার পাশ থেকে। বলেন কার সমস্যা আছে? না থাকলে বলেন, আমরা আগে যাই। না স্যার, 3 নম্বরের সলিউশন কি দাঁড়ালো স্যার? হ্যাঁ, 3 নম্বর প্রবলেমের সলিউশন কি হবে? হ্যাঁ, 3 নম্বর প্রবলেমের সলিউশনটা কি হবে? হ্যাঁ, সলিউশনটা হলো, খেয়াল করে দেখেন, যখন আপনার গোল কনগ্রুয়েন্সের কারণে কখনো এই দুটো যেহেতু ডিভিশন অটোনমি থেকে আসছে আপনার এটা, এই ইস্যুটা, গোল কনগ্রুয়েন্সের কারণে কখনো ডিভিশন অটোনমিকে খর্ব করা যাবে না, কখনো খর্ব করা যাবে না। সলিউশনটা হলো, তার মানে কি আপনার যদি এই দুইটা একসাথে করা যায়, 3টা একসাথে করা যাচ্ছে না। হ্যাঁ, তাহলে ডিভিশন অটোনমি প্রায় সবসময় অলওয়েজ এই দুইটা উইল গেট প্রিফারেন্স ওভার দ্য 3 নাম্বার। 1 2 ডিভিশন অটোনমি, ফার্স্ট ডিভিশন অটোনমি উইল অলওয়েজ গেট প্রিফারেন্স ওভার 3। হ্যাঁ, যদি দেখা যায় যে চেষ্টা করা হবে 3 নাম্বার ক্ষেত্রে চেষ্টা করা হবে, যেটা বললাম সেন্ট্রাল থেকে চেষ্টা করা হবে নেগোশিয়েট প্রাইস দুটো বসায়া একটা ট্রান্সফার প্রাইস ঠিক করার জন্য। হ্যাঁ, যাতে করে ওভার প্রফিট ম্যাক্সিমাইজ হয়, চেষ্টা করা হবে। বাট কখনো ইন্টারফেয়ার করা যাবে না, যে বাধ্য করা যাবে না পদ্মাকে একটা প্রাইজে বেসিম সেল করতে, বেসিমকে একটা প্রাইজে পদ্মার কাছে বাই করতে। এটা কখনো করা যাবে না, করলে ডিভিশন অটোনমি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, 1 নাম্বার 2 নাম্বার প্রবলেম হবে। তাই 3 নাম্বারের কারণে বললাম, 3 নাম্বারের কারণে কনফ্লিক্টের কারণে আপনার 1 আর 2 খর্ব করা যাবে না। মেনলি একটা সবচেয়ে স্ট্রংগেস্ট পয়েন্ট হলো নাম্বার 1, ডিভিশন অটোনমি হলো সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু। হ্যাঁ, এটা কখনোই আপনি খর্ব করতে পারবেন না, এটার সাথে কখনো আপনি কম্প্রোমাইজ করতে পারবেন না, ডিভিশন অটোনমির সাথে কম্প্রোমাইজ করা যাবে না। নেগোশিয়েট করতে পারেন, বসতে পারেন, ইন্টারফেয়ার করা যাবে না। তাই যদি কখনো ডিভিশন অটোনমির কারণে আপনার 3 নাম্বার পয়েন্টটা কার্যকর না হয়, অকার্যকর হয়ে যায়, হ্যাঁ, তাহলে এটাকে
মানতে হবে। দিস কল অনেক সময় ব্যাড ডিসিশন। এটা কি কারণে মানতে হবে? মানতে হবে এই কারণে ধরে নিতে হবে দি শর্ট টার্মিস্ট ব্যাড ডিসিশন একটা ঘটে লং টার্ম বেনিফিটের কারণে। আপনি যদি অটোনমি খর্ব করে ফেলেন, লং টার্ম কোম্পানি কিন্তু লং টার্মে কোম্পানি ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ, তাহলে এটাই শেষে আমাদের ইয়েতে ছিল। দেখেন এটা আগে 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 প্রশ্ন করে ফেলছেন, শেষে এটা অ্যান্সারটা ছিল এখানে। দেখেন দেখা যায় আমাদের এটা দেখা যায়। জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এটাকেই বলে যে যেটা প্রশ্ন করছে লাস্টের প্রশ্ন যেটা না, ডিভিশন অটোনমি এন্ড সাব অপটিমাইজেশন। এটাকে ডিসফাংশন ডিসিশনকে বলে সাব অপটিমাইজেশন, অর্থাৎ অপটিমাম সিদ্ধান্ত আপনি নিতে পারছেন না। হ্যাঁ, যদি ডিভিশন অটোনমি রাখতে চান, আপনি অনেক সময় গোল কনগ্রেস হচ্ছে না, তার মানে অপটিমাল সিদ্ধান্ত হচ্ছে না, দ্যাট ইজ কল সাব অপটিমাইজেশন। হ্যাঁ, তখন এটাকে মানতে হবে। যদি কোনো কারণে আপনার মধ্যস্থতা নাও যায়, তারপরেও আপনি ডিভিশন অটোনমি কারণে আপনি এই সিদ্ধান্ত ইন্ডিভিজুয়াল সিদ্ধান্ত মানতে হবে, গোল কনগ্রেস হবে না। কারণ আপনি যদি ইন্টারফেয়ার করেন, ডিভিশনাল অটোনমি উইল বি purpose of the decentralization will be defeated in the class. Purpose of the decentralization will be defeated. Or decentralization, autonomy হলো আসছে from decentralization থেকে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, স্বাধীনতা এখান থেকে আসছে। তাহলে আপনি যদি ইন্টারফেয়ার করেন for the sake of our goal congruence, অর্থাৎ ওভার পয়েন্ট ম্যাক্সিমাইজেশনের কারণে যদি ইন্টারফেয়ার করেন, তাহলে কিন্তু ডিসেন্ট্রালাইজেশন বা ডিভিশনাল অটোনমির উইল বি ডিফিটেড। হ্যাঁ, তাহলে আপনাকে মেনে নিতে হবে ডিসিশন এদের বলতে দেন the decision should be respected even it results in some optimization. ইন্ডিভিজুয়াল কোম্পানিগুলার সিদ্ধান্ত মানতে হবে, মেনে যদিও এটাকে আপনি সাব অপটিমাইজ মানে ওভার প্রফিট ম্যাক্সিমাইজ হবে না হলেও কেন করা হয়? having the right to make bad decision, এটা হলো আপনাকে অটোনমি দেওয়া হয়েছে। হ্যাঁ, অটোনমি দেওয়া হয়েছে having the right to make bad decision। আপনার কিন্তু সিদ্ধান্ত সবগুলোই গুড হবে এমন কথা নাই। আর সিদ্ধান্ত ক্ষমতা দেওয়া হয়েছে, তার মানে you have the right to take any type of decision whether it is bad or good. Clear? Answer clear? Answer পেয়েছেন? স্যার জি স্যার। তার মানে আপনার ডিভিশন অটোনমি রাখতেই হবে। আপনি ইন্টারভিউ করা যাবে না, আপনি চেষ্টা করে দেখে প্রায় ঠিক করে চেষ্টা করা হবে। তারপরেও যদি দেখেন এটা দুটোর মধ্যে আপনার ম্যাচ হচ্ছে না, তাহলে মেনে নিতে হবে বা ইন্ডিভিজুয়াল সিদ্ধান্ত মেনে নিতে হবে, তখন গোল কনগ্রেসটা হবে না। তার মানে আপনার তিনটা প্রিন্সিপালের মধ্যে সবচেয়ে স্ট্রং প্রিন্সিপাল, ইম্পর্টেন্ট প্রিন্সিপাল কোনটা তাহলে বলেন? ডিভিশনাল অটোনমি। রাইট, প্রিন্সিপাল 1 যেটা আছে দ্যাট ইজ দ্য মেইন প্রিন্সিপাল, মানে এটাই মানতেই হবে না, এটাকে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। যদিও এটার কারণে ডিসফাংশনাল আর অপটিমাইজেশন হতে পারে। অপটিমাইজ মাইলো ওয়েট ম্যাক্সিমাইজেশন হবে না। হ্যাঁ, ওয়েট ম্যাক্সিমাইজেশন হবে না। অপটিমাইজেশন ডিসফাংশনাল অনেকটা সিনোনিম টাইপের। ক্লিয়ার? বুঝতে পারলাম? স্যার ইয়েস স্যার। ফাইন। আচ্ছা, হোয়াট দ্যান আইডিয়াল? দ্য আইডিয়াল সলিউশনটা কি? আইডিয়াল সলিউশন দুটো নিয়ে আমাদের দুটো যে প্রশ্ন ছিল, দুটো প্রশ্ন নিয়ে আপনার আইডিয়াল সলিউশনটা আনতে হবে। দুটো প্রশ্ন কি আসলে আমাদের? একটা হলো কোন প্রাইস হবে, এন্ড নাম্বার 2 হবে কত অ্যামাউন্টের হবে। হ্যাঁ, এটার জন্য আইডিয়াল সিচুয়েশন কি হতে পারে? দিস আইডিয়াল সিচুয়েশন। হ্যাঁ, দেন এই প্রবলেম সলভ করতে আপনি অলওয়েজ চিন্তা করতে হবে। দেখেন প্রাইস যখন সেট করবেন বা সিদ্ধান্ত যখন নেবেন, অলওয়েজ চিন্তা করে এখানে দুটো ডিভিশন আছে, একটা ট্রান্সফারি। যিনি সেলার তাকে ট্রান্সফারার, আর যিনি বায়ার তাকে ট্রান্সফারি বলে। হ্যাঁ, আমাদের এক্সাম্পলটা আমাদের ট্রান্সফারার ট্রান্সফারি কে? এক্সাম্পলটা আমাদের কে? আমাদের বেক্সিম গ্রুপ এক্সাম্পল নিলাম। ট্রান্সফারি কে? ট্রান্সফারে হইলো স্যার বেক্সিমকো, আর পদ্মা হইলো ট্রান্সফারার কে? পদ্মা হলো সেলার, সেলারকে ট্রান্সফারার বলে, তাই না?
আর বেসিক হলো বায়ার কে ট্রান্সফারি, ঠিক আছে? রাইট, ফাইন। তাহলে এখানে প্রথম সেলার পয়েন্ট অফ ভিউ, সেলার মানে পদ্মা পয়েন্ট অফ ভিউ। হ্যাঁ, সেলার বলছে কি বলছে, প্রোভাইড আর্টিফিশিয়াল সেলিং প্রাইস। দেখেন আর্টিফিশিয়াল বলে যেটা বললাম যে নেগোশিয়েটেড প্রাইস, আর্টিফিশিয়াল সেলিং প্রাইস যেটা সেলারকে পদ্মাকে, হ্যাঁ, এমন একটা প্রাইস ঠিক করেন নেগোশিয়েটেড প্রাইস, যে প্রাইসটা, হ্যাঁ, সেলারকে, দেখেন সেলার বা ট্রান্সফারিং ডিভিশন আর রিটার্ন ফর এফোর্ট। দেখেন যে ট্রান্সফার করলো, সে যে কাজ করলো কাজের মূল্য তাকে দেওয়া লাগবে। তারপরে তাকে শুধুমাত্র বলা যাবে না তুমি কষ্ট দিয়ে দাও, কাজের সে পরিশ্রম করলে সে তো অন্যের জন্য পরিশ্রম করে। পদ্মা কি বেসিকের জন্য পরিশ্রম করবে না করবে না? সে করবে তার পারফরমেন্সের জন্য, তাই না? তো এমন একটা প্রাইস সেট করেন যাতে করে পদ্মার পারফরমেন্সের বেনিফিট পদ্মাকে দেওয়া যায়। সিমিলার ওয়েতে রিসিভিং ডিভিশনের বায়ার, হ্যাঁ, বায়ারকে এমন প্রাইসের জন্য এগ্রি করতে হবে যাতে করে সে যা বেনিফিটটা পেয়েছে, অর্থাৎ যে ট্রান্সফারতে যে বেনিফিট পেয়েছে সে বেনিফিটের উপযুক্ত মূল্য দেওয়ার উপযুক্ত মূল্য সে দেয়। এরকম সে তাহলে সেলিং প্রাইস এমন ঠিক হবে যাতে ট্রান্সফারার যিনি সেল করবেন উনি তার এফর্টস যে কাজ করছেন উপযুক্ত মূল্য পান। সিমিলার ওয়েতে ন্যায্য মূল্য যেটা বলে, যিনি বায়ার বা ট্রান্সফারি উনি যাতে আপনার যে জিনিস পাচ্ছেন সেটার উপযুক্ত মূল্য দেন, এটাই বলে আর্টিফিশিয়াল সেলিং প্রাইস। যেটা বলে আর্টিফিশিয়াল সেলিং প্রাইস মানে হলো নেগোশিয়েট প্রাইস কে বলে, অর্থাৎ বার্গেন করে প্রাইস ঠিক হবে যাতে করে আপনার অনেক সবসময় সেলিং মার্কেট প্রাইস নাও হতে পারে, ঠিক আছে? বুঝতে পারলেন প্রথম পয়েন্টটা? অর্থাৎ স্যার মার্কেটিং প্রাইস যেটা, অর্থাৎ দুইজনের সাথে মার্কেটিং করার পর যে প্রাইসটা ফিক্স করা হয় এটাই ওটা আর্টিফিশিয়াল প্রাইস। হ্যাঁ, ওইটা রাইট। হ্যাঁ, ঠিক আছে, মানে প্রিন্সিপাল মাথায় রাখতে হবে, যে প্রিন্সিপাল মাথায় রাখতে হবে। অর্থাৎ বেসিক কখনো বলতে হবে পদ্মাকে তুমি আমি কস্ট প্রাইস দিয়ে দাও, পদ্মা বেসিক পদ্মা বেসিক দাবি করতে হবে তুমি আমার ডাবল প্রাইস দিয়ে দাও, এই ধরনের বলা যাবে, বুঝছেন? এটাই বলছে। আর হ্যাঁ, বি সেট অ্যাট এ লেভেল, মানে প্রাইসটা এমন ভাবে সেট করেন যাতে করে তাদের পারফরমেন্স পদ্মা বেসিক দুটো পারফরমেন্স কমার্শিয়ালি মেজার করা যায়। প্রাইস শুড বি ফেয়ার কমার্শিয়াল প্রাইস। সে বাইরে সেল করলে যে বেনিফিট পেত এমন ভাবে প্রাইস করতে যাতে করে ইন্টারনাল সেল করলে তার বেনিফিটের কোনো কমতি না হয়। সিমিলার হয়েছে বেক্সিমকো বাইরে থেকে কিনলে যে ধরনের কস্ট ইনকার করা করতো তাই ইন্টারনাল বাই করলে যাতে করে তাকে সিমিলার টাইপের আপনার পেমেন্ট করা লাগে, বলছে ফেয়ার কমার্শিয়াল প্রাইস। এই যে নর্মালি যখন মার্কেট কন্ডিশন, মার্কেটে বায়ার সেলার থাকে তখন নর্মালি মার্কেট প্রাইসে ডিলগুলো হয়, মার্কেট প্রাইস নর্মালি। দিস টু প্রিন্সিপাল রিলেট টু দা প্রাইস, কোন প্রাইস হবে। হ্যাঁ, থার্ড প্রিন্সিপাল হলো কত অ্যামাউন্ট হবে, অর্থাৎ ট্রান্সফার হইলে কতটুকু ট্রান্সফার করা লাগবে, কত কোয়ান্টিটি। প্রশ্ন ছিল যে ট্রান্সফার হবে কি হবে না। হ্যাঁ, বললেন ইফ পসিবল, সম্ভব হয়, খেয়াল করে দেখেন, ইফ পসিবল সম্ভব হলে ইনকারেজ বলছিলাম যে দুটো encourage project center managers to agree on the amount of goods and services transferred, which will also be at a level that is consistent with the aims of the organization as a whole, such as maximize company profit. That is, this principle relates to the goal congruence section. Goal congruence. That goal congruence is the compulsory. If possible, section যে সম্ভব হয়। encourage বলছে, যেটা বলে সেন্ট্রাল ম্যানেজমেন্ট বলছে, গ্রুপ থেকে এনকারেজ করবে দুটোকে যে নিজেদের মধ্যে বাই সেল করো যাতে করে ওভারঅল প্রফিটটা ম্যাক্সিমাইজ করা যায়। এই থার্ড প্রিন্সিপাল। তার থার্ড প্রিন্সিপালটা কিন্তু তার মানে আপনি কম্পালসারি করে নাই, যেটা বলো গোল কনগ্রুয়েন্স। ক্লিয়ার? আইডিয়াল কিভাবে সেট করার সময় প্রিন্সিপাল মাথা রাখতে হবে, দিস সেট করে মাথা রাখে আপনি আইডিয়াল ট্রান্সফার প্রাইস ঠিক করবেন। বলেন কার প্রশ্ন আছে পর্যন্ত? নো স্যার। ফাইন। জেনারেল রুল মাথায় রাখতে, জেনারেল রুল মাথায় রাখতে হবে। রুল কি? মিনিমাম প্রাইস
আচ্ছা মিনিমাম প্রাইস কার পক্ষ থেকে হয়, সেলার পক্ষে না বায়ার পক্ষে? মিনিমাম প্রাইসটা চার্জ করে, আচ্ছা মিনিমাম প্রাইসটা কি সেলার পক্ষ স্যার, সেলার চার্জ করে যে আমাকে মিনিমাম এত টাকা দেওয়া লাগবে, তাই না? যে পদ্মা সেল করবে, সে 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 চাবে কি মিনিমাম একটা প্রাইস চাবে, এত মিনিমাম এত দিবা দিব, তাই না? সিমিলারলি বায়ার কিন্তু বেসিক ও কিন্তু ম্যাক্সিমাম অফার করে, ম্যাক্সিমাম তুমি এত দেবো, তাই না? যদি দুজনের মধ্যে আপনারা দুই বন্ধুর মধ্যে বাই সেল করেন, তা আপনি যিনি সেলার উনি কি করবেন, আমার কমপক্ষে টাকা দেওয়া লাগবে। আর যিনি বায়ার উনি বলতে পারে কি বলে আমি ম্যাক্সিমাম এত টাকা দেবো, এবার বার্গেন হয় না নাকি? বার্গেন এভাবে হয়। বুঝতে পারেন? মনে করেন আপনার দুই বন্ধুর মধ্যে কোনো একটা আইফোন নিয়ে বাই সেল হবে, হ্যাঁ বার্গেন করবেন। যিনি সেলার সেল করবেন উনি আমি কমপক্ষে এটার দাম এত দেওয়া লাগবে। আর যিনি বায়ার আপনি বাই করবেন উনি কি বলবেন আমি ম্যাক্সিমাম তোমাকে এত টাকা দেব, এভাবে বার্গেন হয় না নাকি? ঠিক আছে, এটাই বলছেন মিনিমাম প্রাইস হয় ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ সেলার, আর ম্যাক্সিমাম প্রাইস হয় ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ বায়ার। ঠিক আছে, জিনিসটা ক্লিয়ার আপনাদের? আচ্ছা আসেন তাহলে মিনিমাম প্রাইস ম্যাক্সিমাম প্রাইস কি সেট হয় টু সেন্সে। আপনাদের কিন্তু এক্সাম হলে কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড আপনি দিবে যে মিনিমাম প্রাইস কত হতে পারে, ম্যাক্সিমাম প্রাইস কত হতে পারে, অপটিমাম প্রাইস কত হতে পারে। হ্যাঁ, তিন ধরনের অপশন হতে পারে। আচ্ছা দেখেন মিনিমাম প্রাইস বলছে পরে সেলার ক্যাশ আউটলে, ক্যাশ আউটলে মানে হলো ভেরিয়েবল কস্ট। সে কিন্তু তার মানে এটা বলে ভেরিয়েবল কস্ট। দেখেন হ্যাঁ, সে কিন্তু মিনিমাম প্রাইস সে কখনো কিন্তু ভেরিয়েবল কস্টের নিচে কখনো সেল করবে না, কারণ ভেরিয়েবল কস্ট নিচে সেল করা মানে হলো কোম্পানি শাটডাউন হয়ে যাবে। মিনিমাম সে অন্তপক্ষে যদি মনে করে এমন কিছু দেখা দেয় ওই কি বলে এই বেসিমকো পদ্মার সুতা চলতেই পারতেছে না, মাল প্রাইস দেখা দিচ্ছে। কারণ যদি পদ্মার মনে করেন বাইরে সেল করার ক্যাপাসিটি নেই, অর্থাৎ তার ক্যাপাসিটি সেল হয়ে গেছে, হ্যাঁ আইডল ক্যাপাসিটি রয়ে গেছে, তখন সে মিনিমাম সে দাবি করবে অন্তপক্ষে আমাকে ভেরিয়েবল কস্ট দাও, তাই না? যে আমি না করলেও অন্তত ভেরিয়েবল কস্ট তোমাকে ফ্রি, তোমাকে তার লস করতে সে দিবে না। তার যে আইডল ক্যাপাসিটি থাকে সে ঠিক আছে, আইডল ক্যাপাসিটি আপনার আছে গ্রুপের খাতিরে আমরা তোমাকে ভেরিয়েবল কস্ট দিয়ে দিচ্ছি, এটা আগে করতে পারে। সে লসে কখনো সেল দিবে সে কখনো না স্যার, লস। এই জন্য মিনিমাম প্রাইসটা হতে পারে ভেরিয়েবল কস্টে যখন তার এটা হয় অনলি যখন তার আইডল ক্যাপাসিটি থাকে। মাথা রাখবেন, আইডল ক্যাপাসিটি থাকলে তখন সে মিনিমাম প্রাইসে মানে একটা পেড করে দিতে পারে। আর ম্যাক্সিমাম প্রাইস যিনি ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ বায়ার, হ্যাঁ ম্যাক্সিমাম প্রাইস বায়ার কত টাকা অফার করবে, বায়ার অফার করবে। খেয়াল করে দেখেন, বায়ার অফার করবে মিনিমাম যে প্রাইসে মার্কেট থেকে কিনতে পারে, তাই না? সে মনে করেন সে বায়ার কিনবে, সুতা কিনতেছে মার্কেটে যে ধরনের সুতাতে কিনবে সে মার্কেটে পাওয়া যায় মনে করেন 100 টাকা পার পাউন্ড পাওয়া যাবে মিনিমাম প্রাইস, হ্যাঁ লোয়েস্ট প্রাইস মার্কেট লোয়েস্ট 100 পার পাউন্ড। সে কি মার্কেটে যে 100 টাকা মিনিমাম প্রাইস পায় সে কি তার চেয়ে বেশি অফার করবে? হ্যাঁ, কিন্তু তারা যে হবে সে না স্যার, 100 টাকাই করবে। সে 100 টাকা তার কম দাবি করবে। তার কম দাবি করবে কেন? ইন্টারনাল সেল করলে কিছু সেভ কস্ট সেভিং হয়। দেখেন লেস ইন ইন্টারনাল কস্ট সেভিং ইন প্যাকেজিং এন্ড ইন ডেলিভারি। দেখেন আপনি যদি পদ্মা বেসিমকো সেল করে তাহলে কিন্তু ইন্টারনাল কস্ট সেভিং হবে, প্যাকেজিং ডেলিভারির জন্য কস্ট সেভিং হবে, তাই না? প্যাকেজিং লাগবে না, ডেলিভারি লাগবে না, কস্ট লাগবে না, কস্ট সেভিং হবে। এই জন্য কিন্তু ম্যাক্সিমাম প্রাইস যে সেলার বেসিমকো অফার করবে মিনিমাম মার্কেট প্রাইস, লোয়েস্ট মার্কেট প্রাইস মাইনাস ইন্টারনাল সেভিং ফ্রম ইন্টারনাল সেল। এটা ঠিক আছে, এলো ম্যাক্সিমাম প্রাইস। অপটিমাম প্রাইস যেটা হওয়া উচিত মার্কেট প্রাইস, অর্থাৎ ক্যাশ আউটলে প্লাস অপরচুনিটি কস্ট অফ ট্রান্সফার। ট্রান্সফার লস হয় ক্যাশ আউটলে ভেরিয়েবল কস্ট, হ্যাঁ প্লাস অপরচুনিটি কস্ট অফ ট্রান্সফার, কস্ট ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ সেলার কাছে হয়। তার মানে এই দুটো যোগ করলে কিন্তু হয় অলওয়েজ মার্কেট প্রাইস, অলওয়েজ মার্কেট প্রাইস হয়।
অপোজিট কস্ট হলো কন্ট্রিবিউশন মার্জিনটা। যেমন এক্সাম্পল আপনি দেখেন, আপনাকে এক্সাম্পল দেন, মনে করেন কোন জিনিসের ভেরিয়েবল কস্ট আপনি দেখেন মার্কেট প্রাইস অফ ইয়ার্ন, মার্কেট প্রাইস সিম্পল ইয়ার্ন মার্কেট প্রাইস আসছে মনে করেন 100 টাকা পার পাউন্ড, ঠিক আছে, পার পাউন্ড হয়। আর তার ভেরিয়েবল কস্ট মনে করেন ভেরিয়েবল কস্ট আসছে পার পাউন্ডে মনে করেন আছে 70 টাকা তার। টাকা, ঠিক আছে। কন্ট্রিবিউশন কত? কন্ট্রিবিউশন হলো কত? 30 টাকা, তাই তো? 30 টাকা। এর তো সিচুয়েশন। এখন খেয়াল করে দেখেন, মিনিমাম প্রাইস যখন সে দাবি করবে, সে মিনিমাম সে 70 টাকা দাবি করবে, দেখেন, তাই না? যে মিনিমাম দাবি করবে যখন সে কখন হয়, যখন তার আইডল ক্যাপাসিটি থাকবে। আইডল ক্যাপাসিটি ছাড়া সে কেন এই প্রাইস দাবি করবে না কিন্তু। হ্যাঁ, আইডল ক্যাপাসিটি থাকে তখন সে মিনিমাম প্রাইস দাবি করবে। এখন আইডল ক্যাপাসিটি থাকবে না, মার্কেটে সে সেল করতে পারে 100 টাকা, তাই না? মার্কেট কত সেল করতে পারে? মার্কেটে সে 100 টাকা স্যার পারবে। এখন তাহলে 100 সেল করতে পারে। এখন সে খেয়াল করে দেখেন, মার্কেট সেল করতে পারে অপটিম, তখন কিন্তু মার্কেট প্রাইস হবে, তখন অপটিম প্রাইস হবে ভেরিয়েবল কস্ট 70 টাকা প্লাস অপরচুনিটি কস্ট অফ ট্রান্সফার। তারপরে যে 70 টাকা দাবি করে, 70টা চার্জ করলে তার অপরচুনিটি কস্ট কত হয়? 30 টাকা। অপরচুনিটি 30, রাইট। লস আমরা কন্ট্রিবিউশন লস করেছে, লস কন্ট্রিবিউশন। অপরচুনিটি কস্ট বলে লস কন্ট্রিবিউশন বা লস প্রফিট, লস কন্ট্রিবিউশনকে অপরচুনিটি কস্ট বলে। তার মানে সে যদি ইন্টারনালি 70 টাকা সেল করে, পার পাউন্ডে 30টা লস করে। তার মানে কি? তার মানে অপটিমাম প্রাইস হবে ক্যাশ আউটলে ভেরিয়েবল কস্ট প্লাস অপরচুনিটি কস্ট অফ ট্রান্সফার 30 টাকা। তার মানে আলটিমেটলি মার্কেট প্রাইস হবে অপটিমাম প্রাইস। 100 টাকা দেখছেন, মার্কেট প্রাইসে অপটিমাম প্রাইস। তাহলে ভেরিয়েবল কস্ট দিস মিনিমাম প্রাইস 70 টাকা, হ্যাঁ, আর অপটিমাম প্রাইস হলো দিস অপটিমাম প্রাইস, ঠিক আছে? ক্লিয়ার, বুঝা গেল? জি স্যার। জি স্যার। জি স্যার। পিএনসির মাথা রাখতে মিনিমাম কখন মিনিমাম প্রাইস কোন অপটিমাম কখন কি হবে। গাইডিং রুল ফর ট্রান্সফার প্রাইস ইন ডিফারেন্ট মার্কেট সিচুয়েশন। পারফেক্ট মার্কেট যদি হয় এক্সটার্নাল মার্কেট, তার মার্কেট প্রাইস বা অ্যাডজাস্টেড মার্কেট প্রাইস যেটা দেখালাম, দেখছেন একটু আগে। পারফেক্ট মার্কেট মার্কেট হলো বাইরেও ভিতরে সমান, বায়ার সেলার সমান শক্তিশালী, হ্যাঁ, বায়ার সেলার সমান আছে। তাহলে মার্কেট প্রাইস অ্যাডজাস্ট মার্কেট প্রাইস হলো যেটা বলছিলাম যে মার্কেট প্রাইস থেকে ইন্টারনাল সেভিং যেটা হয়, মার্কেট ইন্টারনাল যে সেভিং হয়, সেভিংটা বাদ দিলে অ্যাডজাস্ট মার্কেট প্রাইস এটাই বলছে, ঠিক আছে? এই মার্কেট প্রাইস হবে অথবা মার্কেট প্রাইস হবে। ইন্টারনাল যদি সেভিং হয়, সেভিং প্যাকেজিং ডেলিভারি কারণে সেটা বাদ দেওয়া লাগবে। ইমপারফেক্ট এক্সটার্নাল মার্কেট যদি হয়, ইমপারফেক্ট মার্কেট, হ্যাঁ, নাই মার্কেট পারফেক্ট না, ইমপারফেক্ট ডিমান্ড সেলার মার্কেট আছে, বাট ডিমান্ড আর সাপ্লাইয়ের মধ্যে মিসম্যাচ আছে মার্কেটের মধ্যে। তখন ভেরিয়েবল কস্টে হতে পারে, ফুল কস্টে হতে পারে, বা ডুয়াল প্রাইস হতে পারে। 3 ধরনের হতে পারে। ভেরিয়েবল কস্ট, অনলি ভেরিয়েবল কস্ট। ফুল কস্ট মানে আমরা বলছিলাম তার মানে কি ফিক্সড ফ্যাক্টরি বর্ষ। ফুল কস্ট মানে কনভেন্স অ্যাবজর্পশন কস্টিং, অথবা ডুয়াল প্রাইস হতে পারে। ডুয়াল প্রাইস মানে হলো বায়ার এক প্রাইস দিবে, বায়ার পাবে মার্কেট প্রাইস এবং সেলার পাবে কস্ট প্রাইস, হ্যাঁ। তাহলে মাঝখান গ্যাপটা কে ফুলফিল করবে? গ্যাপটা উইল ফুলফিল বাই দা সেন্ট্রাল ম্যানেজমেন্ট, হ্যাঁ। ডুয়াল প্রাইস বলে, মানে এরকম দেখেন, ডুয়াল প্রাইসটা এরকম। মনে করেন এই সিচুয়েশনটা, এখানে ভেরিয়েবল কস্ট 70 টাকা আসছে, মার্কেট প্রাইস 100 টাকা, ঠিক আছে? এই অবস্থা। এখন বায়ার উইল গেট 70 টাকা নিবে, আর সেলার
সেল করবে 100 টাকা করে, দেন খেয়াল করেন সেলার যে ডুয়াল প্রাইস, বায়ার কিনবে 70 টাকা করে ওর কাছ থেকে, বাট এ আবার কিন্তু চার্জ করবে 100 টাকা। হু উইল পে যে 30 টাকা, এই 30 টাকা কে দিবে? কে বলেন নাকি? সেলার দিবে, কারণ সেলারের সেভ হইতেছে। কেন সেলার 30 টাকা নিবে? দিবে কেন? সেলার তো লস করবে না স্যার। এই জন্যই এই জিনিসটা দিস কল ডুয়াল প্রাইস, মানে বায়ার এক প্রাইস বাই করবে, যে সেলার এক প্রাইস সেল করবে, আবার বায়ার এক প্রাইস বাই করবে। হ্যাঁ, তাহলে এই 30 টাকা উইল কম্পেনসেট বাই দ্য গ্রুপ। এই গ্রুপ থেকে 30 টাকা কম্পেনসেট করে দেওয়া হবে গ্রুপ থেকে, যাতে করে দেখেন এই গ্রুপ থেকে আপনার 30 টাকা আপনার সেলারকে কম্পেনসেট এখান থেকে পাবে, সে বায়ার থেকে পাবে 30 টাকা 70 টাকা করে, আর 30 টাকা গ্রুপ থেকে উইল বি কম্পেনসেটেড গ্রুপ থেকে। দ্যাট ইজ কল ডুয়াল প্রাইস। বলেন ক্লিয়ার ডুয়াল প্রাইস নিয়ে? জি স্যার, ডুয়াল প্রাইস ক্লিয়ার। স্যার ডুয়াল প্রাইস ক্লিয়ার? ডুয়াল প্রাইসে ডুয়াল ক্লিয়ার, ফাইন। আচ্ছা, দেন নো এক্সটার্নাল মার্কেট, যে কোনো মার্কেটই নাই, এক্সটার্নাল কোনো মার্কেটই নাই, বায়ারের কাছে মার্কেট নাই, সেলারের কাছে মার্কেট নাই। হ্যাঁ, অর্থাৎ বায়ার এমন একটা প্রোডাক্ট তৈরি হয় যেখানে পদ্মার প্রোডাক্টটা বাইরে কোনো কেউ বায়ার নাই। সিমিলার হয়েছে বেসিমকো যেটা কিনবে ওই প্রোডাক্টটা পদ্মা ছাড়া বাইরে কোনো সেলার নাই, দ্যাট ইজ কল্ড এক্সটার্নাল মার্কেট নাই। তখন কি হবে? তখন দ্যাট শুড বি নেগোশিয়েট প্রাইস। হ্যাঁ, নেগোশিয়েট প্রাইস কি হবে? রেঞ্জ শুড বি, প্রাইস রেঞ্জ কত হবে? হ্যাঁ, রেঞ্জ হবে এরকম, খেয়াল করেন ভেরিয়েবল কস্ট থেকে শুরু করে, অর্থাৎ মিনিমাম প্রাইস ম্যাক্সিমাম প্রাইস, এই দুটোর মধ্যে একটা বার্গেন করা। মিনিমাম প্রাইস তো 70 টাকা মনে করেন, হ্যাঁ, ভেরিয়েবল কস্ট। ম্যাক্সিমাম প্রাইস 100 ছিল, এতে মনে করেন 100 ছিল, এতে মানে 10 টাকা সেভিং হবে, 100 ছিল এটা। হ্যাঁ, এরকম মনে করেন সেভিং হবে, মানে ডেলিভারি প্যাকেজিং লাগবে না, বাদ দিয়ে 10 টাকা 90। এই রেঞ্জ 70 টাকা হলো মিনিমাম প্রাইস, ম্যাক্সিমাম 90 টাকা, মানে বায়ার প্রাইস এত, সেলার প্রাইস এত টাকা। এই রেঞ্জের মধ্যে যেহেতু কোনো এক্সটার্নাল মার্কেট বায়ার সেলার নাই, এই রেঞ্জের মধ্যে আপনার বার্গেন হবে, বার্গেন করে বার্গেন প্রাইস ঠিক করা হবে, দ্যাট ইজ কল্ড বার্গেন প্রাইস, নেগোশিয়েট প্রাইস বা বার্গেন প্রাইস। ক্লিয়ার? বুঝে গেছে এবার? জি স্যার। হ্যাঁ, ক্যাশ প্রাইসটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ক্রিটিক্যাল, ভেরি সাবজেক্টিভ। এই জন্য এখানে কিন্তু থিওরিটিক্যাল পার্ট ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এক পদে অ্যান্সার নাই, এটা পড়ে ফেলছি আমরা। এই সিচুয়েশন, প্রত্যেক সিচুয়েশন আপনার মধ্যে কিন্তু আপনার দিতে পারে, আপনাকে কি বলে এমসি দিতে পারে, যে এই সিচুয়েশন কি হবে, এই সিচুয়েশন কি হবে, এই সিচুয়েশন কি হবে, বুঝছেন? পারফেক্ট মার্কেট হলে কি হবে, ইমপারফেক্ট হলে কি হবে, তারপরে মার্কেট নাই, এক্সটার্নাল মার্কেট নাই হলে কি হবে, হ্যাঁ, মিনিমাম প্রাইস কত, ম্যাক্সিমাম প্রাইস, অপটিমাম প্রাইস কত হবে, প্রতিটা ক্ষেত্রে প্রতিটা পয়েন্টে কিন্তু আপনাকে দিতে পারে এমসিকিউ। তো ক্লিয়ার যে প্রশ্নটা পারবেন না। দেন লাস্ট ইস্যু ইজ ট্রান্সফার প্রাইস অবজেক্টিভস। অবজেক্টিভ দ্য ডোমেস্টিক ট্রান্সফার প্রাইস আর ইন্টারন্যাশনাল ট্রান্সফার প্রাইস। আমরা এতক্ষণ পড়লাম যে ট্রান্সফার প্রাইসটা ডোমেস্টিক পড়লাম না ইন্টারন্যাশনাল পড়লাম, কোনটা পড়লাম? হ্যাঁ, ডোমেস্টিক স্যার। বেস্টিং যে আমরা পড়লাম, বেস্টিং গ্রুপের দুটো কোম্পানি কি ডোমেস্টিক ইন্টারন্যাশনাল, দুইটাকে একই জিওগ্রাফিক্যাল টেরিটরিতে কাজ করে নাকি ডিফারেন্ট জিওগ্রাফিক্যাল? একই জিওগ্রাফি, একই স্যার, ডোমেস্টিক। হ্যাঁ, তার মানে দুটোই কিন্তু বাংলাদেশি কোম্পানি, দুই বাংলাদেশি কোম্পানি, দ্যাট ইজ কল ডোমেস্টিক ইন্টারন্যাশনাল। আর যখন একটা কোম্পানি এক দেশে কাজ করে জিওগ্রাফিক দিয়ে, আরেকটা কোম্পানি আরেক দেশে, মানে মনে করেন বাংলাদেশে একটা কোম্পানি আছে, বায়ার সেলার হইলো মনে করেন লন্ডনে, যেমন মনে করেন ইউনিলিভার কোম্পানি বাংলাদেশ আছে না, ইউনিলিভার আছে, আবার ইউনিলিভার তার মাদার প্যারেন্ট কোম্পানি হলো কোন জায়গায়, লন্ডন, ইকে, তাই না? ইকে। তাহলে যখন দুটো কোম্পানির মধ্যে বায়ার সেলার ভিন্ন দেশে থাকে, ভিন্ন দেশের টেরিটরি থাকে, ট্যাক্স রিজিম ডিফারেন্ট, সেখানে যেমন ইন্টারন্যাশনাল প্রাইস। আর যখন দুটো বায়ার সেলার সেম ট্যাক্স রিজিমে থাকে, ট্যাক্স সেম, হ্যাঁ, ট্যাক্স রিজিম সেম, ট্যাক্স রিজিমে থাকে, তখন দ্যাট ইজ কল্ড ডোমেস্টিক ট্রান্সফার প্রাইস।
আমরা যেটা পড়লাম ডোমেস্টিক, যে প্রিন্সিপাল গুলো পড়ছিলাম, দেখেন এখানে লেখা আছে ডোমেস্টিক ট্রান্সফার প্রাইস যে প্রিন্সিপাল গুলো আপনার কনসিডার করা হয়, এটা বলেন greater division autonomy, number 1, greater motivation for managers, better performance evaluation, better goal confluence. তাহলে ডোমেস্টিক ট্রান্সফার প্রাইসে পড়ছি আমরা, বুঝলেন না, গোল কনফ্লুয়েন্স। তাহলে ডোমেস্টিক ট্রান্সফার প্রাইস এই অবজেক্টিভ গুলো মাথায় রেখে ট্রান্সফার প্রাইস করা লাগে। বাট ইন্টারন্যাশনাল যখন হয় তখন কি অবজেক্টিভ গুলো থাকে না, ডিফারেন্ট হয়। হ্যাঁ, ততটা ডিফারেন্ট। তার কারণ হলো ইন্টারন্যাশনাল ট্রান্সফার প্রাইসের মধ্যে কিন্তু আপনার ডিভিশন অটোনমি থেকে আপনার গুরুত্ব দেওয়া হয় গোল কনফ্লুয়েন্স, ওভারঅল পয়েন্ট ম্যাক্সিমাইজেশনকে গুরুত্ব দেওয়া হয় ইন দা ইন্টারন্যাশনাল প্রাইস। বাট আমাদের ডোমেস্টিকে খেয়াল করে দেখেন, ডোমেস্টিক কিন্তু পুরোপুরি আপনার ডিভিশন অটোনমিকে ট্রান্সফার দিচ্ছে। তাহলে যদি ডিভিশন অটোনমি ইন্টারন্যাশনাল প্রাইসে গ্রুপ, তাহলে কিন্তু সবসময় চেষ্টা করে লেস ট্যাক্সেস ডিউটিজ এন্ড ট্যারিফ ওভারঅল, যাতে করে ওভারঅল ম্যাক্সিমাইজ করতে হলে লেস ট্যাক্স ডিউটিজ এন্ড ট্যারিফ, লেস ফরেন এক্সচেঞ্জ রিস্ক, বেটার কম্পিটিটিভ পজিশন, বেটার গভর্নমেন্ট সম্পর্ক রিলেশন, এইগুলো মাথায় রেখে ইন্টারন্যাশনাল প্রাইস ঠিক করে। যেমন ধরেন প্রতি এক্সাম্পল দিয়ে লেস ট্যাক্সেস ডিউটি এন্ড ট্যারিফ মানেটা কি? মানে হলো মনে করেন যেহেতু ইউকে কোম্পানি আছে কোথায়, লন্ডনে, কি বলে আপনার ইউনিলিভার, আর বাংলাদেশে ইউনিলিভার আছে। আর ইউকে থেকে বাংলাদেশে ইউকে কোম্পানি, মাদার কোম্পানি বাংলাদেশের মধ্যে আপনার কিছু সিস্টার কোম্পানিকে কিছু প্রোডাক্ট ইন্টারনাল সেল করে, যেটা বাইরে পাওয়া যায় না। কি সেল করে কেউ জানেন? কেউ কি সেল করে তারা? কি শুনতে পারেন আমার কথা? হ্যালো, কি তারা সেল করে? ইউকে কোম্পানি বাংলাদেশের কোম্পানি কি সেল করতে পারে? ইউনিলিভার ফরেনের কাজ, মাল্টিনেশনাল কোম্পানি কাজ করেন না আপনারা? করছেন না স্যার, করি নাই তো। আচ্ছা, ইউনিলিভার তো অনেক কিছু সেল করতে পারে। আচ্ছা, মেইন কথা দেন মাল্টিনেশনাল কোম্পানিগুলো, দেখেন বাংলাদেশ কোম্পানিগুলো, অন্য বিজনেস কোম্পানিগুলো, প্যান্ট কোম্পানি, তার যে সিস্টার কনসার্ন গুলো, মেইন জিনিস হলো যেটা বললাম, মেইন ইনগ্রেডিয়েন্ট গুলো সেল করে, যেগুলো গোপন থাকে। যেমন ধর তারা যে শ্যাম্পু তৈরি করে, হ্যাঁ, তৈরি করে, এই শ্যাম্পু গুলো কিন্তু বাংলাদেশে কিন্তু ফর্মুলা কিন্তু গোপন আছে, ফর্মুলা গোপন আছে। এই ফর্মুলা কিন্তু তারা কখনো মাদার কোম্পানি আপনার অন্য কোম্পানিকে তার বিদেশি কোম্পানি দেয় না তারা। হ্যাঁ, বাংলাদেশের মধ্যে শ্যাম্পু কি করে, এক্সাম্পল ধর কোকাকোলা, হ্যাঁ, কোকাকোলা বা পেপসি, এরা বাংলাদেশের মধ্যে কি দেখতে ফ্যাক্টরি দেখছেন? কেউ কোকাকোলা পেপসি ফ্যাক্টরি দেখছেন? ফ্যাক্টরি দেখছেন কেউ? না স্যার, না স্যার, দেখিনি তো। কি করে জানেন? এই বাংলাদেশে কিন্তু খালি বটলিং করে, বুঝছেন, কিচ্ছু করে না। ওরা করে কি, বাংলাদেশের মধ্যে পানির সাথে পানির সাথে চিনি মিক্সচার করে, এই চিনি আর পানি বাংলাদেশে, আর বাকি সব জিনিস শুধুমাত্র একটা সিরাপ আসে, সিরাপ বলে, কনসেন্ট্রেট বলে, খুব ঘন সিরাপ আসে, বুঝছেন। ওই সিরাপটা করে কি, ওই সিরাপটা পাঠায় আমরা আমেরিকা থেকে, বুঝছেন, প্যান্ট কোম্পানি। স্যার, মূল কাঁচামালটা হলো বাইরে থেকে আসে। হ্যাঁ, কি মূল কাঁচামালটা বাইরে থেকে আসে, তাই তো? রাইট, মূল ইনগ্রেডিয়েন্ট বাইরে থেকে আসে, রাইট। হ্যাঁ, তারা ওই ইনগ্রেডিয়েন্ট আপনি যদি কোকাকোলা কিভাবে তৈরি করে আপনার বলে দিত, সারা ওয়ার্ল্ডের নকল হয়ে যেত, কোম্পানি বানাইছে না। কোকাকোলা তো একটি ব্যবসা করে কেন? তারা কোনো ইনগ্রেডিয়েন্ট কখনো আজ পর্যন্ত কোকাকোলা কি আর কে বানাতে পারছে সেম জিনিস? ওই টাইপের, ওই কোক টাইপের পাওয়া যায়, কিন্তু প্রাণে যে কোক বানায়, এই কোকাকোলার স্বাদ একরকম হয় বলেন? না স্যার। আর পেপসি কোক বানায় কোকাকোলার মতো, পেপসির স্বাদ আর কোক স্বাদ এক হয়? এক না। কিন্তু তার মানে ওর যে ফর্মুলা গোপন আছে, বুঝছেন, গোপন রেখে দিচ্ছে। তার জন্য তারা কখনো আপনি দিবেন না, ফর্মুলা দিবে না। তারা করে কি, ওই ফর্মুলা দিয়ে সিরাপ বানায়, এটা বলে কনসেন্ট্রেট বলে। কনসেন্ট্রেট গুলো এখানে অন্য বিদেশি কোম্পানিগুলোকে তারা সেল করে একটা প্রাইস, বুঝছেন। সেগুলোর মধ্যে ইউনিলিভার বাংলাদেশে যে প্রোডাক্টগুলো তৈরি করে, যেমন সাবান বলেন, শ্যাম্পু বলেন, ওরা কিন্তু মেইন জিনিসগুলো ইনগ্রেডিয়েন্ট, শ্যাম্পু যেমন শ্যাম্পু তৈরি করতে একটা কনসেন্ট্রেট পাঠাতে, ঘন একটা জিনিস, ওটার সাথে লোকাল কিছু জিনিস মিলাইয়া শ্যাম্পু তৈরি করে। যার জন্য
মূল জিনিস কাঁচামাল ওটা গোপন থাকে, বুঝছেন? এই যে কাঁচামালটা ট্রান্সফার করে তখন তারা সবসময় দেখে যে কোথায় ট্যাক্স কম কোথায় ট্যাক্স বেশি। হ্যাঁ, বাংলাদেশে যদি ট্যাক্স কম হয় তাহলে তারা করবে কি, ওই সিরাপগুলো বাংলাদেশে তারা বেশি প্রাইস সেল করবে। বেশি সেল করলে লাভটা কি হবে? দেখেন, বেশি প্রাইস সেল করলে বাংলাদেশের মধ্যে কি হবে, বাংলাদেশের ট্যাক্স কম দেওয়া লাগবে। ট্যাক্স কম দিলে ওভারঅল প্রফিট কি বেশি হবে না, নাকি হবে না? বেশি হবে। আবার যদি দেয় বাংলার ট্যাক্স খুব বেশি, তখন করবে কি, বাংলার ট্যাক্স খুব বেশি হলে তারা করবে কি, বাংলাদেশে প্রফিট কমা দিবে। কিভাবে কমান যায়? তারা তো সিরাপটা পাঠাবে খুব হাই প্রাইসে, এমন প্রাইস পাঠাবে যাতে করে বাংলাদেশে পাঠাইলে ইনকামে না হয়। যে কথাটাকে বারবার আগেবার মোহিত সাহেব অর্থমন্ত্রী বলতো, ট্রান্সফার প্রাইসের উপরে কন্ট্রোল রাখা দরকার। তারা করে কি, ওই বেশি প্রাইসে তার যে সিরাপগুলো পাঠায় খুব হাই প্রাইসে পাঠায় বাংলাদেশের ট্যাক্স দেয় না। বাংলাদেশে যাতে বাংলাদেশের প্রফিট কম হয় বা ট্যাক্স দেয় না। এটার জন্য কিন্তু মোহিত সাহেব বারবার বলতে আগে অর্থমন্ত্রী যে আমার ট্রান্সফার প্রাইস দিয়ে কাজ করা দরকার আমাদের ট্যাক্স ইস্যুতে। বুঝতে পারলেন? এক্সাম্পলটা বুঝলেন? যেটা হয়। হ্যালো স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এই জন্য ইন্টারপ্রাইজ অলরেডি এগুলো ট্যাক্স কোথায় কম আছে, হ্যাঁ, ট্যাক্স কম দেওয়া যায়, ফরেন এক্সচেঞ্জ রিস্ক কোথায় কমানো যায়, কম্পিটিটিভ পজিশন ভালো কিভাবে করা যায়, গভর্নমেন্ট সম্পর্ক কিভাবে, এই চারটা অবজেক্টিভ থাকে ইন্টারন্যাশনাল প্রাইস ক্ষেত্রে। মানে ডোমেস্টিক প্রাইস, ইন্টারন্যাশনাল প্রাইস কমপ্লিটলি ডিফারেন্ট সিনারিও। ক্লিয়ার? বুঝা গেছে? বুঝা গেছে? বলেন। জি। আচ্ছা, এখন আসে আমরা কিছু কটা থিওরিটিক্যাল ডিসকাশন পর শেষ, কনসেপচুয়াল। মাথা রাখবেন, এর প্রতিটা লাইন থেকে কিন্তু আপনার এমসিকিউ আসতে পারে, প্রতি লাইন থেকে। আপনার যদি কনসেপ্ট না থাকে আপনি পারবেন না। কিন্তু আর কয়েকটা প্রবলেম আছে, প্রবলেমগুলো আমরা দেখি। আমরা করবেন না করবেন না? স্যার দেখি। হ্যাঁ স্যার করবো স্যার। একটু বিরতি দেন। কোথায় প্রবলেম গেল কোথায়? কিন্তু নাই, কোথায় গেল? প্রবলেম ছিল তো এখানে। কত স্যার, কিছুক্ষণ কি ব্রেক দেওয়া যায় নামাজের জন্য? হ্যাঁ, কি স্যার, নামাজের জন্য কিছুক্ষণ ব্রেক দেওয়া যায়? স্যার, আমরা তো 3টা থেকে ক্লাস করতেছি, টানা 7 ঘন্টা ক্লাস হয়ে যায় আর কি। যদি স্যার 20 মিনিটের ব্রেক দেন না। 8:24 বাজে না? 8:24, 8:45। আচ্ছা, 8:45 বলবো আমরা। আচ্ছা, 8:45 ঠিক আছে স্যার? ঠিক আছে। ওকে ওকে স্যার। Recording stopped.
আছেন আপনারা? জি স্যার আছি। জি স্যার আছি স্যার। দেখা যাচ্ছে আপনাকে